আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা ফ্র্যাঙ্ককে দেখি সে কিছু গুন্ডাদের সঙ্গে ফাইট করছিল, আর সেই হচ্ছে আমাদের এই ড্রামার মেন লিড। তখনই ওইখান দিয়ে সই যাচ্ছিল, আর সে হচ্ছে আমাদের এই ড্রামার ফিমেল লিড। সে তাদেরকে ঝগড়া করতে দেখে ভয় পেয়ে যায় আর পুলিশকে কল করে ডেকে নেয়। তখনই ওইখানে পুলিশ এসে ওই গুন্ডাদেরকে নিয়ে যায়, আর ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। তখনই ওইখানে সই আসে আর পুলিশ জিজ্ঞাসা করতে লাগে তুমি আমাদেরকে কল করে ডেকেছ। এটা শুনে ফ্র্যাঙ্ক সইকে দেখতে লাগে, কারণ সে অনেক বেশি কিউট ছিল। তারপরে পুলিশ তাদের দুজনকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। পুলিশ থেকে বের হওয়ার সময় ফ্র্যাঙ্ক তাকে বলতে লাগে তোমার নামটা কত বেশি আজব, আর তোমার এই নামটা কে রেখে। সই বলে আপনি আমার থেকে দূরে থাকুন, কারণ আমি আপনাকে ভয় পাচ্ছি, আর আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনি একটা ভূত। এটা শুনে ফ্র্যাঙ্ক হেসে বলে এক তো তুমি এত রাতে কবরস্থানে ঘুরছিলে, আর আমার এই সুন্দর ফেসটা তোমার থেকে ভয়ঙ্কর লাগছে। সই বলে আমি আমার মায়ের গ্রেভে গিয়েছিলাম আর আমার ভয় লাগছিল না। ফ্র্যাঙ্ক বলে লিটল গার্ল তুমি আর এত রাতে বাসা থেকে বের হবে না, কারণ দুনিয়াটা এত ভালো না। তখন সই ঠিক আছে বলে ওইখান থেকে চলে যায়। সে যখনই বাসায় যায় তখনই সে দেখতে পায় যে তার হবু হাজবেন্ডের মাকে কেউ মেরে ফেলেছে। তখন লিচিং এর বাবা তাকে বলতে লাগে আমার ওয়াইফ তোমাকে খোঁজার জন্যই বের হয়েছিল, কারণ ওনার তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। তখনই কিছু চোরেরা আমার ওয়াইফ তার থেকে সব জিনিসপত্র নিয়ে নেয় আর তাকে মেরে ফেলে। এসব কিছু দেখে লিচিং বলে এখন তোমাকেও মরে যাওয়া উচিত। এসব কিছু শুনে সই অনেক বেশি কষ্ট পায়। তারপরে আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই ফ্র্যাঙ্কের কাছে কেউ মেসেজ করে সইকে ফ্র্যাঙ্ক একটা পার্টির মধ্যে ইনভাইট করেছে, আমরা কি সইকে ফলো করব। ফ্র্যাঙ্ক বলে এটা দরকার নেই, আর আমি এসব কিছু দেখে নিব। তখন তার ফ্রেন্ড বলে তুমি তার হবু হাজবেন্ডের ইনভিটেশন কেনই বা অ্যাকসেপ্ট করেছো, সে তো তোমাকে রাগিয়ে দিয়েছে, আর এখনো তুমি তার সইটাকে অ্যাকসেপ্ট করোনি। তুমি শুধু ওইখানে সইকে দেখার জন্য যাচ্ছ। তখনই সে সইকে দেখতে পায় আর গাড়িটাকে থামাতে বলে। ফ্রেন্ড বলে অনেক হয়ে গেছে, তুমি গত 10 বছর যাবত ওই মেয়ের পিছনেই পড়ে আছো। তুমি তোমার ফিলিং গুলো ওই মেয়েকে কেন বলছো না, আর তুমি কি নিজেকে কোনোদিনও লক্ষ্য করেছো যে তুমি কেমন হয়ে যাচ্ছ। ফ্র্যাঙ্ক বলে ফালতু কথা বলা বন্ধ করো, আর সে গাড়ি থেকে নেমে সইয়ের কাছে চলে যায়। অন্যদিকে আমরা লিজেং আর তার গার্লফ্রেন্ডকে ক্লাবের মধ্যে দেখতে পাই। তখনই তার একটা ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি যদি সইকে ভালো নাই বাসো তাহলে কেনই বা তাকে বিয়ে করছো। সে বলে আমি শুধু আমার মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য তাকে বিয়ে করছি, না হলে তো আমি তাকে দেখতেও চাই না। এইসব কথাগুলো সই বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল, আর সে ভিতরে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জ্যাকেটটা আনতে দেরি করে ফেলেছি। লিচেং বলে তোমার কি মনে হয় যে আমি তোমার মতো মেয়ের জন্য অপেক্ষা করব। এটা শুনে ওইখানে সবাই সইয়ের উপরে হাসতে লাগে। সই তাদেরকে না বলে ওই কথাগুলোকে শুনছিল। তখনই তার গার্লফ্রেন্ড বলে আমি তোমাকে মেসেজ করে এইখানে আসতে বলেছিলাম, আমি জানতাম না যে লিচেনের একটা মেসেজেই তুমি এত তাড়াতাড়ি এসে পড়বে। তখন ওইখানে ফ্যাং আসে আর তারা সবাই ফ্যাং এর কাছে যেতে লাগে, কিন্তু ফ্যাং তাদেরকে ইগনোর করে সইয়ের কাছে গিয়ে ওই জ্যাকেটটাকে নিয়ে পাড়া দেয় আর বলতে লাগে কার এত বড় সাহস হলো যে এখনো আমার সইকে বসতে বলেনি, আর তাকে অনেক ভালোবাসার সঙ্গে বসায়। এটা দেখে ওইখানে সবাই কথা বলাবলি করতে লাগে যে এই শহরের সব থেকে রিচেস্ট ম্যানের সইয়ের সঙ্গে কি বা সম্পর্ক আছে। তখনই একজন লোক বলতে লাগে মিস্টার ফ্যাং আপনার কোটটা তো লিমিটেড এডিশনের, দেখেই মনে হচ্ছে যে এটার দাম লাখ টাকা। ফ্যাং বলে না, এটাকে আমি রাস্তার সাইড থেকে কিনেছি। এটা শুনে সই হাসতে লাগে আর সই ওইখান থেকে উঠে যেতে লাগে। ফ্যাং বলে কোথায় যাচ্ছ, চলো আমরা একসঙ্গে একটা ছবি নিই। এসব কিছু দেখে জেনি ভাবতে লাগে এত রিচ আর পাওয়ারফুল পারসন সুইকে এত ইম্পর্টেন্ট কেনই বা দিচ্ছে। আর আমরা ফ্যাংকে দেখে বুঝতে পারি যে তার পজিশনটা কত বেশি হাই। ফ্যাং লিচেংকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কি চাও। লিচেং বলে আমি আপনার থেকে কি চাইবো, কিন্তু আমার মনে হয় যে সুইর জন্য আপনার কাছে অনেক কিছু আছে। ফ্যাং বলে আমার যতটুকু মনে পড়ছে তুমি সুইর ফিয়ন্সে, তাহলে তোমার সঙ্গে এই মেয়েটা কি করছে, তুমি কি সুইকে চিট করছো। ইউফেং বলে আপনি হয়তো ভালোভাবে জানেন না, আর আমার আর সুইর এঙ্গেজমেন্ট হয়নি। এইখানের অবস্থা খারাপ দেখে জেনি ফ্যাংকে ড্রিঙ্ক অফার করে আর বলতে লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আজকের পর থেকে আপনি আর আমাকে লিচেনিং এর সঙ্গে দেখতে পারবেন না। ফ্যাং বলে ঠিক আছে, কিন্তু একটু আগে যে তুমি সুইর সঙ্গে খারাপ ব্যবহার করেছো এটার জন্য তোমাকে সুইর থেকে ক্ষমা চাইতে হবে। তার কথা শুনে জেনি কিছুই বলে না। তখন ফ্যাং বলতে লাগে আমার সময় অনেক বেশি
বেশি মূল্যবান, তোমার বাবা আমার 1 মিনিটও কিনতে পারবে না। তার কথা শুনে ওইখানে সবাই জেনিকে বলতে লাগে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সোয়ের থেকে ক্ষমা চেয়ে নাও, না হলে তুমিও জানো না যে ফ্র্যাঙ্ক তোমার ফ্যামিলির সঙ্গে কি করবে। এই ব্যাপারটা সেও অনেক ভালো করেই জানতো, তাই সে তাড়াতাড়ি সোয়ের থেকে ক্ষমা চেয়েই নেয়। ফ্র্যাঙ্ক তখন সোয়েকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে ক্ষমা করে দিয়েছ? সোয়ে বলে, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি তার সঙ্গে কি করতেন? ফ্র্যাঙ্ক বলে, আমার ডিকশনারিতে তো সরি নেই। সোয়ে উঠে সবাইকে বলতে লাগে, আপনারা শুনেছেন ফ্র্যাঙ্ক কি বলেছে, আমি তাকে ক্ষমা করিনি। এটা বলেই সোয়ে ওইখান থেকে চলে যায় আর ফ্র্যাঙ্কও তার পিছনে আসে। সোয়ে যখনই বাইরে আসে, ইউনসি তার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগে, সিস্টার কি হয়েছে, ভিতরে কি তোমাকে কেউ বুলি করেছে? কারণ তোমার চোখ লাল মনে হচ্ছে। সোয়ে বলে, এমন কোনো ব্যাপারই না, আর সে ওইখান থেকে চলে যায়। তখন ফ্র্যাঙ্ক ইউনসুকে দেখতে লাগে। ইউনসু বুঝে যায় যে সে কি চাইছে আর সে তার জ্যাকেট খুলতে লাগে আর ফ্র্যাঙ্ক তাকে তার জ্যাকেটটা দেয়, যেটাকে নিয়ে সে সোয়ের কাছে যায় আর বলে, সিস্টার এই জ্যাকেটটা আপনি পরে নিন, কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা। সোয়ে বলে, ধন্যবাদ, আর আমি আপনাকে অনেক তাড়াতাড়ি এটাকে ধুয়ে দিয়ে দিব। আর এই জিনিসটা ফ্র্যাঙ্ক দূর থেকে দেখছিল। পরের দিনে ফ্র্যাঙ্ক তার ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছিল। ফ্রেন্ড তাকে বলতে লাগে, আমি তো অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ তুমি হঠাৎ করে গাড়ি থেকে বের হয়ে যাও। আমি অনেক ভালোভাবে বুঝতে পেরেছিলাম তুমি ভাবছিলে যে সোয়েকে ভিতরে বুলি করা হচ্ছে, আর এখন তো তোমার চিন্তা হচ্ছিল যে সোয়ের না ঠান্ডা লেগে যায়। ফ্র্যাঙ্ক বলে, আমি শুধু তাকে নিয়ে ভয় পাই, কারণ সে অনেক বেশি সরল সোজা আর সে এই দুনিয়ার কঠোরতার ব্যাপারে কিছুই জানে না। ফ্রেন্ড বলতে লাগে, তাকে এইসব কিছু নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই, কারণ এই সিটির রিচেস্ট আর পাওয়ারফুল লোক তাকে পছন্দ করে, আর সে তো এই ব্যাপারে কিছুই জানে না, কারণ তুমি তো কোনোদিনও তাকে তোমার ফিলিং গুলো বলোই। সোয়ে গিয়ে তার বাবাকে বলে, আমি লিচেংকে বিয়ে করব না। বাবা বলে, তুমি এসব কি বলছো, তুমি তো অনেক ভালো করেই জানো যে তার মা তোমার জন্যই মারা গিয়েছে আর তোমাকে তাকে বিয়ে করতে হবে। সোই তখন ভাবতে লাগে, তার মা আমার জন্যই মারা গেছে আর আমি তার দোষী, আর সে তার বাবাকে আর কিছুই বলে না। পরের দিন ফ্র্যাঙ্ক তার ক্যাফেতে যায় আর তার থেকে একটা কফি নেয়। সোই তার কলিগকে বলে, তুমি লিচিং এর জন্য যে কেকটা বানাচ্ছ এটার মধ্যে অনেক বেশি ম্যাঙ্গো দিবে, কারণ সে ম্যাঙ্গো অনেক বেশি পছন্দ করে। আর সে ফ্র্যাঙ্ককে অনেকগুলো কুকি দিয়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ। ফ্র্যাঙ্ক বলে, আমি তোমাকে কতবার বলেছি তুমি আমাকে ভাই বলবে না। সোই বলে, ঠিক আছে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনি আমাকে আপনার নাম্বারটা দিয়ে দিন যাতে আমি আপনাকে খাবার খাওয়াতে পারি। আপনি আমাকে বলে দিন যে আপনার কি পছন্দ। তখন ফ্র্যাঙ্ক তার নাম্বারটা দিয়ে দেয় আর ওইখান থেকে একটা ব্রেড নিয়ে চলে যায়। তখনই ওইখানে তার কলিগ আসে আর বলতে লাগে, ওই ছেলেটাকে তো অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল, সে কি তোমাকে পছন্দ করে? সোই বলে, তুমি এসব কিছু কি বলছো, আর আমাদের পৃথিবী একদমই আলাদা। তখনই আমরা জানতে পারি সে ফ্র্যাঙ্ককে অনেক বেশি ডেঞ্জারাস পারসন আর মাফিয়া ভাবতো। পরের দিনে সে লিচেং এর বার্থডেতে কেক নিয়ে চলে যায়, যেখানে লিচেং তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। ফ্রেন্ড বলতে লাগে, সে একটা ডাইনির সঙ্গে ঘুরছে, কিন্তু তুমি তার ফিয়ন্সে। সোই বলে, তাকে যা ইচ্ছা করতে দাও, আর আমি তার অপরাধ। তখন ফ্রেন্ড ধরে তার ফিয়ন্সের সামনে নিয়ে যায় আর বলতে লাগে, তুমি কি তোমার ফিয়ন্সের সঙ্গে কেক কাটবে না? লিচেং বলে, কেই বা তার সঙ্গে কেক কাটতে চায়, আর আমি শুধুই জেনির সঙ্গে কেক কাটতে চাই। এটা শুনে তার ফ্রেন্ড রেগে যায় আর বলে, তুমি কোন দিন ঠিক হবে? সোই তাকে চুপ করিয়ে দেয়। জেনি ওই কেকটাকে নিয়ে বলতে লাগে, এটার মধ্যে এতগুলো আম কেন? তুমি তো ভালো করেই জানো যে আমার আম পছন্দ না। লিচেং বলে, তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে তুমি এটাকে খেও না, আর এই কেকটাকে সোই তৈরি করেছে তাই এটাকে সোই খাবে। সিসি বলে, তুমি পাগল হয়ে গেছো না তো? তুমি অনেক ভালো করেই জানো যে সোয়ের ম্যাঙ্গোতে অ্যালার্জি। লিচেং বলে, আমি তাকে প্রমিস করছি যদি এই কেকটাকে খেয়ে নেয় তাহলে আমি তাকে বিয়ে করব। এটা শুনে সোয়ে ওই কেকটাকে খাওয়ার জন্য এগিয়ে যায়। ফ্রেন্ড বলে, প্লিজ তুমি এটাকে খেও না, না হলে তুমি মারাও যেতে পারো। তখনই ফ্র্যাঙ্ক ওইখান দিয়ে যাচ্ছিল আর সে কিছু মেয়েদেরকে বলতে শুনে লিজেন অনেক ভালো করেই জানে যে সোয়ের ম্যাঙ্গোর থেকে অ্যালার্জি আছে, কিন্তু সে তবুও তাকে জোর করছে। এটা শুনে ফ্র্যাঙ্ক ওই মেয়েদেরকে থামিয়ে পুরোটা ব্যাপার জিজ্ঞাসা করে। তখন ওই মেয়েরা সবকিছু বলে দেয়। এটা শুনে ফ্র্যাঙ্ক অনেক বেশি রেগে যায়। অন্যদিকে সোই কান্না করে করে ওই কেকটাকে খাচ্ছিল আর বলে, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করেছিলাম, কিন্তু এখন থেকে আমি আর তোমার চেহারাও দেখতে চাই না। লিচেং বলে, এটা তো অনেক ভালো ব্যাপার, গিয়ে তুমি এই ব্যাপারে তোমার বাবার সঙ্গে কথা বলো। কিন্তু সোয়ের অ্যালার্জি শুরু হয়ে যায় আর সোই ওইখান থেকে বাইরে চলে যায়। লিউচিং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও। ফ্রেন্ড বলতে লাগে, এই জিনিসটার জন্য সোই কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না। লিউচিং বলে, সে আমার মাকে মেরে ফেলেছে, আর সে আমার থেকে সরি চাওয়ার জন্য যদি ম্যাঙ্গো খেয়ে নেয় এতে কি বা হয়েছে। ফ্র্যাঙ্ক যখন সোইকে দেখতে পায় সে পাগলের মতো তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়
পরের সিনে সুইর জ্ঞান ফিরে সে ফ্র্যাঙ্ককে দেখতে পায় আর তার মনে পড়ে যায় যে ফ্র্যাঙ্কি তাকে হসপিটালে এনেছে। ফ্র্যাঙ্কেরও ঘুম ভেঙে যায় আর জিজ্ঞাসা করতে লাগে তুমি জানতে যে ম্যাঙ্গো খেলে তোমার অ্যালার্জি হবে, তবুও তুমি ম্যাঙ্গো কেন খেয়েছো? সুই তাকে কিছুই বলে না। ফ্র্যাঙ্ক বলে আমি তোমার কিছু একটা জিজ্ঞাসা করছি। সুই তখন তাকে ইশারা দিয়ে বোঝাই যে আমি কথা বলতে পারছি না। ফ্র্যাঙ্ক বলে তুমি তো অনেক দুষ্ট মেয়ে। তখন সুই তাকে লিখে ধন্যবাদ বলে। ফ্র্যাঙ্ক বলে ঠিক আছে তুমি বিশ্রাম করো আর আমি ফ্র্যাঙ্ক বাইরে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে লিচিং এর বাবার সঙ্গে আমাদের সব কন্ট্যাক্টকে ক্যান্সেল করে দাও। যখনই তার বাবা এই ব্যাপারে জানতে পারে বাবা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে লাগে আমাদেরকে এই সমস্যা থেকে সুইর ফ্যামিলি বের করতে পারবে, কিন্তু সুইর বাবা আমাকে কল করে বলেছে যে সে তোমার সঙ্গে বিয়ে করতে চায় না। লিচেং বলে এটা তো শুধু তার দুষ্টামি। তখনই সুইর বাবা লিচিং এর বাবার কাছে কল করে আর বলতে লাগে আমি কোনোদিনও ভাবিনি যে লিচেন আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করবে। লিচেং তখন তার বাবাকে বলতে লাগে আপনাকে চিন্তা করার দরকার নেই, সুই এটারই যোগ্য। তখন বাবা তাকে থাপ্পড় মেরে বলে তোমার কি মনে হয় যে তোমার মা সুইর কারণে মারা গেছে? তোমার মা শুধু তোমার কারণেই মারা গেছে। আর ওই দিন তো তোমার মা তোমাকে খোঁজার জন্যই বাইরে বের হয়েছিল, তুমি এক্সামে ফেল হয়ে গেছিলে আর সুই তার বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিল। আর এই অজুহাতে আমি এটার দোষ সুইর উপরে দিয়ে দেই। এটা শুনে লিচেন অনেক বেশি কষ্ট পায় আর বলতে লাগে আমার মা আমার কারণেই মারা গেছে। বাবা বলে এই দোষটা আমি আগেই তার উপরে দিয়ে দিয়েছি, এখন তুমি সুইর সঙ্গে ভালো ব্যবহার করো আর তাকে বিয়ে করে নাও। তখন লিচেন অতীতে তারা কিভাবে একসঙ্গে সময় কাটিয়েছিল ওইগুলো মনে করতে লাগ। তারা একে অপরকে পছন্দ করত আর সুই তাকে বলেছিল যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাস আর কালকে সে তাকে বলেছিল আমি কোনোদিনও তোমার চেহারা দেখতে চাই না। লিচেন তাকে সব সত্যিটা বলার জন্য যাচ্ছিল, তখনই তার বাবা তাকে থামায় আর বলতে লাগে তুমি যদি তাকে সব সত্যিটা বলো তাহলে কি তোমার মনে হয় যে সে তোমাকে ক্ষমা করে দিবে? সে নিজেকে তোমার মায়ের অপরাধী ভাব, তাই সে তোমার সঙ্গে আছে, এই জন্যই সে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। এটা শুনে লিচেন পিছনে হয়ে যায় কারণ সে ছোটবেলা থেকে সুইকে অনেক বেশি ভালোবাসতো। অন্যদিকে সুই তার মায়ের গ্রেভে যায় আর বলতে লাগে ইউচেন আমাকে পছন্দ করে না, সে তো অন্য কাউকে পছন্দ করে। ওইখানে ইউচেং দাঁড়িয়ে সুইকে দেখছিল। সুই বলে আমার বাসা থেকে বের হওয়ার জন্য যদি ইউচেং এর মা মারা যায় তাহলে আমি কোনোদিনও বাসা থেকে বের হতাম না। এটা বলেই সে অনেক বেশি কান্না করতে লাগে। তখনই সে তার পিছনে ফ্র্যাঙ্ক দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে আপনি করছেন? ফ্র্যাঙ্ক বলে আমি এখানে ঘোরার জন্য এসেছিলাম। সুই বলে এইখানে তো ঘোরার কোনো জায়গাই নেই। ফ্র্যাঙ্ক বলে তুমি আমাকে বলেছিলে যখন তুমি কষ্ট পাও তখন তোমার মায়ের গ্রেভের কাছে আস আর তুমি ভাবো তোমার মা তোমাকে কান্না করতে দেখে কত বেশি কষ্ট পাবে। এটা শুনে সুই ভাবতে লাগে আমার মাকে ছাড়া ফ্র্যাঙ্ক এমন একটা পারসন যে আমার কষ্টগুলোকে বুঝতে পারে। আর সে ফ্র্যাঙ্ককে বলে আমি কি আপনার সামনে কান্না করতে পারবো? ফ্র্যাঙ্ক বলে যারাই তোমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে উচিত শিক্ষা দিব, তবুও তুমি কোনোদিনও কান্না করবে না। পরের দিন জেনির বলাতে একটা কাপড় এসে সুইকে বলতে লাগে তোমার দোকান থেকে পেস্ট্রি খাওয়ার পরে আমার ওয়াইফের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখন সুই আসে আর তার কলিগ তাকে সব ব্যাপারে খুলে বলে। সুই তাদেরকে বলে আগে আমি আপনার ওয়াইফকে হসপিটালে নিয়ে যেতে চাই। লোকটা বলে তুমি আগে তোমার দোষটাকে স্বীকার করো। সুই বলে আমাদের ক্যাফেতে সবসময় ফ্রেশ দিয়ে সবকিছু বানানো হয় আর আপনার ওয়াইফের যদি কোনো সমস্যাই হয়ে থাকে তাহলে আপনি আপনার ওয়াইফ হসপিটালে যান, নিশ্চয়ই ওনার অন্য কোনো সমস্যা হবে। কিন্তু ওই লোকটা তার কথা শুনতে রাজি ছিল না আর তার উপরে অনেক বেশি রেগে যায়। তখনই ওইখানে ফ্যাং আসে আর বলে আমি এই ক্যাফের ওনার, তোমরা আমার সঙ্গে কথা বলো। ফ্যাংকে দেখে জেনি অনেক বেশি ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। ওই লোকটা যখনই পিছনে তাকায় দেখতে পায় যে জেনি ওইখানে ছিল না আর সে অনেক খারাপ ভাবে ফেসে যায়। ফ্যাং ওই লোকটাকে বলে আজকে এই কেকের ব্যাপারে আমি তোমাকে সবকিছুই বলবো আর তোমাকে এত বেশি হেনস্থা করবো যতটা হেনস্থা তুমি লাইফে কোনোদিনও হওনি। এটা শুনে ওই লোকটা ভয় পেয়ে যায় আর বলে আমি তো আমার ওয়াইফকে নিয়ে হসপিটালেই যেতে চাচ্ছিলাম। তখনই ওইখানে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। তাদের যাওয়ার পরে সুই ফ্যাংকে ধন্যবাদ বলে। ফ্যাং বলে এইসব কিছু জেনেই করেছিল, আমি তাকেও ধরিয়ে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না কোন দিন তুমি এই সব কিছুকে বুঝতে পারবে। সুই বলে আমি আর কি বা করতে পারি, লিচেন সবসময় জেনিকে প্রটেক্ট করে। ফ্যাং বলে আর আমি তোমাকে প্রটেক্ট করব। এটা শোনার পরে সুই তার একটু আগের কথাটাকে ভাবতে লাগে যে একটু আগে সে তাকে তার ওয়াইফ বলেছিল। এটা শুনে সে লজ্জা পেয়ে যায়। ফ্যাং ভাবতে লাগে আমি তাকে ভয় পাইয়ে দেইনি তো। আর সে তাকে স্টোরি বলতে লাগে। সুই বলে আপনি যদি কোনো ভুল নাই
করে থাকেন তাহলে আপনি কেনই বা সরি বলছেন? ফ্যাং বলে আমি শুধু তোমাকে ওয়াইফ এই জন্য বলেছিলাম। সোই এটা শুনে তার মুখটাকে বন্ধ করে দেয়। এই ক্যাফের ভিডিওটা লিজেনের কাছে চলে যায় আর লিজেন ভাবতে লাগে সোই কোন দিনে বা তোমার ওয়াইফ হয়ে গেল। দেখো এখন আমি তোমার কি করি। আর সে সোইর বাবাকে কল দিয়ে বলে আমি অনেক তাড়াতাড়ি সোইর সঙ্গে বিয়ে করতে চাই, আপনি তাড়াতাড়ি করে একটা ডেট ফিক্স করে আমাদেরকে বিয়ে দিয়ে দিন। বাবা বলে ঠিক আছে। অন্যদিকে ফ্যাং আর সোই এই ব্যাপারটাকে নিয়ে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখনই তার কাছে তার বাবা মেসেজ করে বলে লিজেন আসছে, তাই তুমি তাড়াতাড়ি করে বাসে এসে পড়ো। সোই তাকে এইসব কিছুর ব্যাপারে বলে ওইখান থেকে যেতে লাগে। তখনই ওইখানে তার ফ্রেন্ড আসে আর বলতে লাগে সোয়ের বাসায় যাওয়াতে তোমাকে এত বেশি স্যাড কেন লাগছে? ফ্যাং বলে কারণ বাসায় ইউজিং আসছে। তখন ইউজু বলতে লাগে এর মানে তুমি জেলাস। ফ্যাং বলে আমি কেন জ্বলবো, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ইউজু বলে এই ব্যাপারটা তো আমি 10 বছর যাবতই শুনছি যে তোমার কোনো সমস্যা নেই। সোই যখনই বাসায় যায় ইউজু তার থেকে কালকের ব্যাপারের জন্য ক্ষমা চায় আর ডায়মন্ডের রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। সোই বলে আমি এত দামি রিং নিতে পারবো না। বাবা বলে লিজেং যখন তোমার থেকে ক্ষমা চাইছে তাহলে তুমি এত হার্টলেস কিভাবেই বা হতে পারো? আর পরের মাসে আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিব। ইউজিং বলে এটা আমার মায়ের শেষ ইচ্ছা ছিল, এখন তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। কিন্তু সোই তাকে বিয়ে করার জন্য বারণ করে দেয় আর বলে তার মার জায়গায় যদি আমাকেও মেরে ফেলেন তবুও আমি তাকে বিয়ে করব না। অন্যদিকে ফ্রেন্ড তার ফ্রেন্ডকে ওই রাতে ইউজিং এর মা কিভাবে মারা গিয়েছিল এই ব্যাপারটাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে। ফ্রেন্ড বলে তোমার কি সন্দেহ হচ্ছে? ফ্যাং বলে হ্যাঁ, আর এই ব্যাপারটার জন্য সোই সবসময় নিজেকে অপরাধী ভাবে আর আমি এটা দেখতে পারছি না। তখনই ইউজিং এর কাছে একটা মেসেজ আসে আর সে ফ্যাংকে বলে সোই বারে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ফ্যাং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর অন্যদিকে সোই অনেক বেশি ড্রাঙ্ক হয়েছিল আর ইউফ্যাং এর ওই ব্যাপারটা নিয়ে ভাবছিল যে তোমার কারণে আমার মা মারা গেছে, তাই তুমি এই বিয়েটাকে বারণ করতে পারো না। সে এই ব্যাপারগুলোকে ভাবছিল। তখনই ওইখানে ফ্যাং আসে। সোই বলে আপনি অনেক বেশি হ্যান্ডসাম। ফ্যাং বলে লিজেং কি তোমাকে আবারও হুমকি দিয়েছে? সোই বলে হ্যাঁ, সে আমাকে আবারও হুমকি দিয়েছে। ফ্যাং বলে সে তোমাকে ধমকি দেওয়ার কারণে তুমি নিজের এই অবস্থা করেছো কেন? সোই বলে ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও বেবি। ফ্যাং বলে আমি কি তোমার বেবি? তখন ইউসু তাদের ভিডিও করতে লাগে। সোই বলে আমাকে একটা কিস করো, এটা বলেই সে তাকে কিস করে। তারপরে ফ্যাং তাকে নিয়ে বাসায় যায় আর তাকে বিছানায় শুইয়ে দেয়। ফ্যাং ওইখান থেকে যেতে লাগে। সোই তাকে ধরে বলে আমার কাছ থেকে যেও না আর আমার সাথে ঘুমিয়ে পড়ো। ফ্যাং বলে এটা ভালো ব্যাপার না আর আমি তোমার সঙ্গে ঘুমাতে পারবো না। তখনই তার স্কুলের সময়ের কথা মনে পড়ে যায়। সোই তাকে থামিয়ে তার চোখের স্কেচ বানানোর কথা বলেছিল। ফ্যাং তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকেই কেন বাছাই করেছো? তখন সোই তাকে বলেছিল যে আপনার চোখ অনেক বেশি সুন্দর। প্রেজেন্টে ইউসু তাদের কিসের ভিডিও ফ্যাংকে পাঠায়। ফ্যাং এটা দেখে ভাবতে লাগে অনেক তাড়াতাড়ি আমি তোমার দোষীগুলোকে তোমার থেকে ক্ষমা চাওয়াবো। পরের দিন সকালে সোই তার মুখ লুকিয়ে বসেছিল। তখনই তার ফ্রেন্ড এসে তাকে নিয়ে মজা করতে লাগে আর বলে তুমি তো নেশাগ্রস্ত হয়ে ফ্র্যাঙ্ককে কিসি করে দিয়েছ। এটা শুনে সোই অনেক বেশি লজ্জা পায় আর নিজের ফেসটাকে ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে ফেলে আর তাকে চুপ থাকতে বলে। তখনই ফ্যাং তাদের কিসের ভিডিওটা পাঠিয়ে দেয়। এটা দেখে সে লজ্জা পেয়ে ফ্যাংকে ব্লক করে দেয়। ফ্যাং ভাবে এই মেয়েটা আমাকে ব্লক কেন করেছে। তার ফ্রেন্ড তাকে বলতে লাগে তুমি ফ্যাংকে বিয়ে করে নাও, তাহলেই তুমি লিজিং এর থেকে ছাড় পেয়ে যাবে। সিসি বলে এমনটা হতে পারে না, কারণ সে আমার থেকে বড়। ফ্রেন্ড বলে তুমি কি তাকে একটু পছন্দ করো না? সোই বলে আমি তাকে পছন্দ করি, কিন্তু সে কেনই বা আমাকে বিয়ে করবে? ফ্রেন্ড বলে আমি তো তোমাকে ছাড়া তার লাইফের মধ্যে আর কাউকেই দেখতে পারছি না। তখনই ফ্যাং অন্য নাম্বার থেকে সোইকে মেসেজ করে যে আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি করে নিচে এসে পড়ো। সোই তৈরি হয়ে চলে যায় আর তাদের দুজনকে একসঙ্গে দেখে ইউজেন অনেক বেশি রেগে যায়। পরের দিনে সোই তাকে অনেক ভালোভাবে দেখতে লাগে আর বলে আপনি ওইটাই না যার চোখের ক্রাশ আমি স্কুলে থাকতে বানিয়েছিলাম। ফ্যাং ভাবতে লাগে আমি যদি তাকে হ্যাঁ বলে দেই তাহলে সে ভাবতে লাগে এত বছর যাবত আমি তার থেকে এই কথাটা কেন লুকিয়েছি। তাই ফ্যাং বলে আমার তো মনে পড়ছে না। সোই তাকে মনে করতে বলে। ফ্যাং তখন তাকে কাছে টেনে বলে তুমি যদি আমার ব্যাপারে এত কিছুই জানো তাহলে কেনই বা তুমি আমার থেকে পালাতে থাকো। এটা বলেই সে তাকে কিস করার জন্য এগিয়ে আসে। সোই তাকে থামিয়ে বলে তাহলে আপনি সবকিছুই জানতেন। ফ্যাং বলে তুমি আমাকে আবারও তোমার থেকে দূর করে দিয়েছ। সোই বলে লিজিং এর মা আমার কারণে মারা গেছে, আপনার মনে হয় না আমি একটা খারাপ মেয়ে? ফ্যাং বলে জীবন মৃত্যু গডের হাতে আর এই সব কিছুতে আমরা কিছুই করতে পারবো না। এইগুলো শুনে সোই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। ফ্যাং বলে কালকে তুমি আমাকে কিস করেছো আর আজকে হাগও করে ফেলেছো। সোই বলে আপনি কি আমার সঙ্গে ডেট করতে চাইবেন? ফ্যাং বলে এটাতে কিছুই হবে না, তোমাকে
আমার সব দায়িত্ব নিতে হবে। সই বলে আমি তো আপনাকে পছন্দ করতে লেগেছি। তখনই ফ্যাং তাকে কিস করে। পরের দিনে লিউ চ্যান ফ্যাং এর সঙ্গে দেখা করার জন্য যায়। ফ্রেন্ড বলে আমার মনে হয় না যে ফ্যাং তোমার সঙ্গে দেখা করবে। লিউ চ্যান বলে এসব কিছু তুমি আমার উপরে ছেড়ে দাও, প্রথমে তুমি সোইকে মেসেজ করে এইখানে আসতে বলো। ফ্রেন্ডও এমনটাই করে আর লিউ চ্যান ভিতরে গিয়ে বলে আমরা দুজন কি কথা বলতে পারি। ফ্যাং বলে হ্যাঁ অবশ্যই। ইউজিং বলে আপনি সোইয়ের সঙ্গে সবসময় কেন থাকেন। ফ্যাং বলে তুমি কি চাও। ইউজিং বলে সোই অনেক বেশি সরল সোজা একটা মেয়ে। ফ্যাং বলে এটার কি মানে সে সরল সোজা তাই তুমি তাকে সবসময় বুলি করবে। তুমি তো নাটক অনেক ভালোভাবেই করতে পারো, এখন সত্যি করে বলো যে কি জন্য এসেছো। তখন সোই আসে আর ফ্যাং তাকে দেখে অবাক হয়ে যায়। ইউজিং বলে আমরা এই খেলার হার জিতের সঙ্গে এটাকে ডিসাইড করব যে সোই কার হবে। এটা শুনে ফ্যাং তার কাঠিটাকে ফেলে দেয়। ইউজিং বলে এর মানে তুমি তোমার হারটাকে স্বীকার করে নিয়েছো। ফ্যাং বলে আমার মুড নেই এই গেমটাকে খেলা, আর হেরে যাওয়া জিতে যাওয়া তো আমার হাতের মধ্যেই আছে। এটা বলেই সে ওইখান থেকে বের হয়ে যায়। তখনই তার ফ্রেন্ড তার সঙ্গে আসে আর জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে। ফ্যাং বলে ইউজিং সোইয়ের উপরে যে দোষটাকে দিয়েছে এটা থেকে সোই এখন পর্যন্ত বের হতে পারেনি, এই জন্য আমি তার জীবনে আর কোনো সমস্যাই তৈরি করতে চাই না। তখনই ওইখানে সোই আসে আর তাকে পিছন থেকে হাক করে বলে প্লিজ আপনি আমাকে এইখান থেকে দূরে নিয়ে যান। ইউফ্যাং এসে বলে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তুমি আমার সঙ্গে বাসায় চলো। সোই এটা শুনে ফ্যাংকে ছেড়ে দেয়। ফ্যাং তার হাত ধরে আর সে বলতে লাগে তুমি কি একবারও সোইকে জিজ্ঞাসা করেছো যে আমি তার কে। সোই বলে আমি ফ্যাংকে ভালোবাসি। ইউজিং বলে আমরা ফ্যাং এর স্ট্যাটাসের না, এটা তুমি কোন দিনে বা বুঝবে, তাই তো সে গেমটাকে ছেড়ে দিয়েছে। ফ্যাং বলে তুমি এসব কিছু ফালতু কথা বলে জয়ীর জীবনটাকে কেনই বা খারাপ করতে চাও। জয়ী বলে আপনি কি সত্যি আমাকে চান। ফ্যাং বলে তুমি কোনো জিনিস না যে তোমাকে হার জিতের মধ্যে তুলনা করা হবে। আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে দূরে নিয়ে যাব। এটা বলেই সে তাকে নিয়ে যেতে লাগে। জয়ী বলে আমি মায়ের মৃত্যুবার্ষিকীতে যেতে চাই, এটার জন্য আপনি আমাকে ভুল ভাববেন না। তখন ফ্যাং সবার সামনে তাকে করে আর এটা দেখে লি চ্যান অনেক বেশি রেগে যায় আর ভাবতে লাগে আজকের পরে আর আমি তোমাকে আমার থেকে দূর হতে দিব না। পরের দিনে তারা বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে জয়ী কন্টিনিউয়াসলি ফ্যাংকে মেসেজ দিতে লাগে। এসব কিছু দেখে লি সিং এর অনেক বেশি কষ্ট হয় আর সে পুরোনো দিনের কথাগুলোকে মনে করতে লাগে যে তারা একসঙ্গে অনেক বেশি খুশি ছিল আর আজকে সে তার থেকে দূরে চলে গেছে। আর জয়ীকে বলতে লাগে প্লিজ তুমি ফ্যাংকে ছেড়ে দাও, সে বড় পার্সন আর সে তোমাকে একজন প্যারের মতোই ভাবে। এটা শুনে জয়ী রেগে যায় আর তাকে বলে ফ্যাং এর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলার তোমার কোনো অধিকারই নেই। তখনই ওইখানে তার বাবা আসে আর বলে তুমি তার কথায় কিছুই ভাববে না, আমার ভালোবাসা এসে অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমি তোমার বাবার সঙ্গে কথা বলে ফেলেছি আর তোমরা আজকেই গিয়ে ম্যারেজ বিউরো থেকে বিয়ের সার্টিফিকেট নিয়ে নাও। জয়ী বলে আমি আপনাকে কতবার বলেছি যে আমি লিচিং এর সঙ্গে বিয়ে করব না, আর এখন আমি আপনাকে বলতে চাই আমি ফ্যাং এর বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট। এটা শুনে তার বাবা রেগে যায় আর তাকে থাপ্পড় মেরে বলে এটা কতটা লজ্জাজনক, আর আমি কি তোমাকে এই দিনের জন্য জন্ম দিয়েছিলাম যে তুমি আমার মুখটাকে কালো করে দাও। জয়ী বলে আপনার কি মনে হয় যে আপনি অনেক ভালো লোক। আমার মার মৃত্যুর পরপরই আপনি আপনার মেয়েকে বিয়ে করে ফেলেছেন আর আপনার একটা ছেলেও আছে, আর আপনি চান যে আমি আপনার সম্মানের জন্য আমার জীবনটাকে ধ্বংস করে দিই। আমার পুরো অধিকার আছে যে আমি আমার বিয়ে নিজের ইচ্ছাতে করব। আর লিচিং এর মায়ের ব্যাপারটা এটা তো আমি 10 বছর যাবতই শুনছি, এর থেকে ভালো লিচিং তার হাত দিয়ে আমাকে মেরেই ফেলু। এটা শুনে তার বাবা তাকে আরেকটা থাপ্পড় মারতে চায়। তখনই লিচেন মাঝখানে এসে পড়ে। তখন তার আঘাত লাগে আর বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর সে অজ্ঞান হয়ে যায়। সোই এটাতে অনেক বেশি ভেঙে পড়েছিল আর সে প্রচুর কান্না করছিল। ইউজিং এর বাবা বলতে লাগে 10 বছর আগে তুমি আমার ওয়াইফকে মেরে ফেলেছিলে আর এখন তুমি আমার ছেলেকেও মেরে ফেলেছ, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এটা শুনে জয়ী কান্না করতে লাগে। জয়ী যখনই বাইরে আসে ফ্যাং তাকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে। জয়ী বলে লিচেং এর মা আমার কারণে মারা গেছে আর লিচেনের অবস্থা এখন খারাপ, যদি তার কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবনটাকে এইখানেই শেষ করে দিব। ফ্যাং বলে লিচেনের মাকে গুন্ডারা মেরে ফেলেছিল আর লিচেন ইচ্ছে করেই তোমার সামনে এসে পড়েছে, তাই তুমি তোমাকে দোষ দেওয়া বন্ধ করো। জয়ী বলে আপনি আমার থেকে দূরে থাকুন, আমি একদমই ভালো মেয়ে না আর আমাকে একা ছেড়ে দিন। এটা বলেই ওইখান থেকে চলে যায়। পরের দিনে সে লিজেনের সামনে ছিল। লিজেন বলে আমি তোমাকে এই ব্যাপারটার জন্য দোষ দিচ্ছি না। সোই বলে তোমাকে এই ব্যাপারটা নিয়ে কোনো দোষ দেওয়ারই দরকার নেই, কারণ তুমি নিজের ইচ্ছাতেই আমার সামনে এসেছিলে। লিজেন বলে আমি তোমাকে থাপ্পড় থেকে বাঁচানোর জন্য তোমার সামনে এসেছি। সোই বলে উনি আমার বাবা আর উনি যদি আমাকে একটা থাপ্পড়ও মেরে দিত তাহলে কি হতো, আর আমি ফ্যাং এর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, এর মানে এই না যে আমি তোমাকে বিয়ে করব। লিজেন বলে তোমার মা তোমার জন্য 40% শেয়ার ছেড়ে গিয়েছে,
দিয়েছে, যেটা তোমার 22 বছর কমপ্লিট হলে তুমি পেয়ে যাবে। জয়ী বলে এই ব্যাপারে আমি কিছুই জানি না, আর আমার বাবা আমাকে একটা টাকাও দেয়নি। লিচেন বলে তোমার স্টেপ ভাই বড় হয়ে গেছে, তোমার কি মনে হয় যে তোমার বাবা তোমাকে টাকা দিবে? জয়ী বলে আমি তোমার কথার মানে বুঝতে পারিনি। লিচেন বলে তোমার বাবা অনেক বেশি লুবি, আর তুমি যদি অন্য কাউকে বিয়ে করে নাও তাহলে তোমার বাবা ওই শেয়ারগুলোকে দিবে না, আর একটা পদ্ধতিতেই তুমি ওই শেয়ারগুলোকে পেতে পারো। তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে তোমার শেয়ারগুলোকে দিয়ে দিব। পুরনো কথাগুলোকে ভুলে আমরা একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। ফ্যাং সোইকে কল দিচ্ছিল, কিন্তু সোই তার কলগুলোকে ধরে না। এটাতে ফ্যাং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই ওইখানে তার ফ্রেন্ড এসে বলে আমরা লিচিং এর মায়ের ব্যাপারে সবকিছু জেনে গেছি, আর সে ফ্যাং এর সব সত্যিটা বলে দেয়। এটা শোনার পরে ফ্যাং ওইখান থেকে বের হয়ে যায় আর লিচিং এর কাছে চলে যায়। লিচিং বলে কি ব্যাপার, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? ফ্যাং বলে আমার তো মনে হয়েছিল তুমি মারা গেছো, কিন্তু আফসোসের ব্যাপার যে তুমি জীবিত। লিচিং বলে সুই অনেক বেশি সরল সোজা, আর সে ভুলবশত আপনার কাছে চলে গিয়েছে। ফ্যাং বলে হ্যাঁ, আমার ওয়াইফ অনেক বেশি সরল সোজা, আর অন্য কেউ তার দোষগুলো সহজেই তার উপরে দিয়ে দেয়। এটা শুনে ইউজিং বলতে লাগে যে আপনার জন্য ভালো এটাই হবে আপনি আমাদের লাইফ থেকে দূরে থাকুন। এটা শুনে ফ্যাং তাকে একটা থাপড় মারে আর বলে তুমি তাকে এত বেশি জোর করেছো যে সে এখন বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আর সে এই ব্যাপারটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। আর এটা আমিও জানি আর তুমিও জানো যে ওই রাত্রে ফেল করার কারণে তুমি তোমার মা বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে, আর তোমার মা তোমাকে খোঁজার জন্য বের হয়েছিল নাকি সুইকে, আর তুমি এই দোষটা সুইয়ের উপরে দিয়ে দিয়েছো। এটা শুনে সে কান্না করতে লাগে। ফ্যাং বলে গত 10 বছর যাবত তুমি এই ব্যাপারটার জন্য তাকে দোষ দিয়েছো, এখন তুমি তাকে ছেড়ে দাও আর তাকে তার লাইফটাকে ভালোভাবে কাটাতে দাও। সে যখনই ওইখান থেকে বের হতে যায় দরজার বাইরে সে জয়ীকে দেখতে পায়, আর জয়ী তাদের সব কথাগুলোকে শুনে ফেলেছিল। আর এটা জানার পরে সে অনেক বেশি কষ্ট পায়, যেটার কারণে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর ফ্যাং তার দেখাশোনা করছিল। তখনই তার কাছে গার্ড কল করে আর বলে লিচিং এত ঠান্ডার মধ্যে হাঁটু করে বসে আছে সুইর সঙ্গে দেখা করার জন্য। ফ্যাং বলে সে যা করতে চায় তাকে এটা করতে দাও। তখন সুই জেগে যায় আর ফ্যাং তাকে সামলায়। গার্ড আবারও কল করে বলে সে তো এইখান থেকে যেতেই যাচ্ছে না, আর বাইরে অনেক ঠান্ডা। সুই বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। ফ্যাং বলে সে যা করেছে এরা ক্ষমার যোগ্য না। সুই বলে আমি জানি, কিন্তু কিছু জিনিস শেষ হওয়ার অনেক বেশি জরুরি, তাহলেই তো আমি আমার নতুন লাইফে যেতে পারবো। আর সে তাকে লিচিং এর কাছে নিয়ে যায়। লিচিং তার থেকে ক্ষমা চাইতে লাগে। সই বলে তোমাকে তো তোমার মায়ের গ্রেভে গিয়ে ক্ষমা চাওয়ার দরকার, উনি মারা গেছে এত বছর হয়ে গেছে, কিন্তু তুমি একবারও তোমার মায়ের গ্রেভে যাওনি, কিন্তু আমার উপরে ঘৃণা অনেক ভালোভাবেই করেছ। ইউজিং তার থেকে ক্ষমা চাইতে লাগে। সই তাকে ক্ষমা না করে ওইখান থেকে চলে যায়, আর ইউজিং ওইখানে কান্না করছিল। পরের দিন ফ্রেন্ড তাকে কল করে বলে তুমি যা করেছো ভালো করেছো, আর এখন কি তুমি ফ্যাং এর সঙ্গেই থাকতে চাও? সিসি বলে হ্যাঁ। ফ্রেন্ড বলে তুমি কি জানো তার অ্যাসিস্ট্যান্ট তাকে সেভ করতে গিয়ে মারা গিয়েছিল, এটার জন্য সে অনেকদিন যাবত বাসা থেকে বের হয়নি। পরে অ্যাসিস্ট্যান্টের সিস্টারকে তার কাছে পাঠিয়ে দেয়া হয়, জানে না যে তাদের মাঝে কি সম্পর্ক, আর সে তার সব দায়িত্বই পালন করে। তখনই সুইয়ের কাছে একটা মেয়ে আসে, আর তার নাম ছিল ইয়াং, আর এটাই ছিল ওই বডিগার্ডের ফোনটা। তারা একে অপরকে চিনত না। সে এসেই তাদের কুকির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। ওয়ার্কার বলে একে তো তুমি 10 ইউয়ান খরচ করে খাচ্ছ, আর তুমি 5 স্টার ট্রিটমেন্ট চাচ্ছ, এটা তো হবে না। তখন ওই মেয়েটা সুইকে বলতে লাগে তুমি এই ক্যাফের ওনার, আর তুমি কি তোমার এমপ্লয়ীদেরকে ভালোভাবে কাজ করা শিখাওনি? তাকে তাড়াতাড়ি করে জব থেকে বের করে দাও, কারণ সে আমার ইনস্টল করেছে। সুই বলে তার খারাপ ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আপনি আমার ক্যাফের মধ্যে এসে আমার জিনিসগুলোকে খারাপ বলছেন, তাই আপনাকেও আমাদের ক্ষমা চাওয়া উচিত। এটা শুনে ওই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে তুমি কি জানো যে আমি কে? তার এমন আচরণ করে আশেপাশের লোকেরাও তার উপরে রেগে যায় আর তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। মেয়েটা তখন সুইকে বলে আমি আমার ভাইদেরকে দিয়ে তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। আর সুইর কাছে ফ্যাং এর মেসেজ আসে যে আজকে ডিনারে আমি তোমাকে কারো সঙ্গে দেখা করাতে চাই। অন্যদিকে ইয়ান ক্যাফের সব ব্যাপারগুলো ইউসিকে বলতে লাগে। তখন সে তাকে দেখে ইউসি বলে সে কারো ভালোবাসায় পড়ে গেছে। মেয়েটা বলে আমাকে এই ব্যাপারে আগে কেন বলা হয়নি? ইউসু বলে তুমি কেন এই ব্যাপারটাকে নিয়ে এত বেশি চিন্তা করছো? তখন ফ্যাং সুইকে নেওয়ার জন্য চলে যায়, আর ইউসু তাকে বলে সে ওই মেয়েটাকে 10 বছর যাবত ভালোবাসে, এখন গিয়ে সে তার ভালোবাসা কনফিউজ করতে পেরেছে, আর আমি তার জন্য অনেক বেশি খুশি। ইয়াং ভাবে আমি এই সুযোগটা হারিয়ে দিয়েছি, আর ফ্যাং আমার হাত থেকে চলে গেছে। তখনই ফ্যাং সুইকে ভিতরে নিয়ে আসে, আর তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়, আর তারা এই ব্যাপারে জেনে যায় যে ইয়াং এখন যার ব্যাপারে বলছিল ওইটা সুই
সইয়েছিল। এসব কিছু দেখে ফ্যাং তাকে জিজ্ঞাসা করে এইখানে কি চলছে। ইয়াং বলে আপনি ভুল ভাবছেন। ফ্যাং বলে সে তোমার ভাবি। ইয়াং বলে আমি তো ওনার ক্যাফেতে গিয়ে ওনাকে কিছু পরামর্শ দিচ্ছিলাম আর উনি আমার কথা শুনেনি, তাই আমি রেগে যাই। সই বলে তুমি বলেছিলে আমার ক্যাফেতে সস্তা আর খারাপ জিনিস পাওয়া যায়, এটা কোনো পরামর্শ না। এটা শুনে ফ্যাং অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে আমি তোমার ভাইয়ের জন্য তোমাকে বিদেশে পাঠিয়েছি যাতে তুমি ভালোভাবে পড়ালেখা করে একটা মানুষের মতো মানুষ হতে পারো। আর আমি সবসময় তোমাকে নিজের ছোট বোন ভাবতাম আর তুমি এখন এই অবস্থা করছো। সই ভাবতে লাগে ফ্যাং তাকে তার ছোট বোন ভাবে। ফ্যাং তখন ইয়ানকে সইয়ের থেকে ক্ষমা চাইতে বলে। সই ক্ষমা চেয়ে নেয়। সই ভাবতে লাগে আমার জন্য তাদের মাঝখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি না হয়ে যায়, তাই সে ওইখান থেকে চলে যায়। ফ্যাংও তার পিছনে যেতে লাগে। তখন ইয়াং তাকে থামায় আর তাকে বলতে লাগে আপনি আমার ভাইয়ের কাছে আমার খেয়াল রাখার প্রমিস করেছিলেন, আপনি কি ওই মেয়ের জন্য এই প্রমিসটাকে ভেঙে ফেলবেন? ফ্যাং বলে তোমার ভাই আমার জীবন বাঁচিয়েছিল নাকি তুমি? আর আমার তো তোমাকে প্রথম দিন থেকে আজব মনে হচ্ছিল। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ইউনজু বলে আমার মনে হচ্ছে যে তুমি তাকে পছন্দ করো, কিন্তু এটা তোমার মাঝখানেই রাখা উচিত, কারণ গত 10 বছর যাবত সে সুইকে প্রোটেক্ট করে আসছে আর এই ভালোবাসা কোনোদিনও শেষ হবে না। অন্যদিকে ফ্যাং গিয়ে সুইকে ধরে জিজ্ঞাসা করে তুমি কি আমার থেকে রেগে আছো? সুই বলে আমি কেন আপনার উপরে রাগ করব, আর আপনি এখন আমাকে এইখান থেকে যেতে দিন। ফ্যাং বলে আমি জানতাম না যে তোমাদের মাঝখানে এসব কিছু চলছে, আমি তো শুধু তার সাথে তোমার ইন্ট্রোডাকশন করাতে চেয়েছি। তখন সুইয়ের কাছে লিজিং কল করে আর বলে আমি অনেক বেশি চিন্তিত, প্লিজ একবার তুমি আমার সাথে এসে দেখা করো। এটা শুনে ফ্যাং অনেক বেশি রেগে যায়। সুই বলে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ এটা করলে আমার বয়ফ্রেন্ড অনেক বেশি রাগ করবে। আর সে তার কলটাকে কেটে ফ্যাং এর সঙ্গে ডিনার করার জন্য চলে যায়। তার এই কথা শুনে লিজিং অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে লাগে। প্রচুর ড্রিঙ্ক করছিল, তখনই ওইখানে সিসি আসে আর বলতে লাগে তুমি নিজেই নিজের হাত দিয়ে এই সম্পর্কটাকে শেষ করে দিয়েছো, আমার মনে হয় না যে সিসি আর তোমার কাছে ফিরে আসবে। লিজিং বলতে লাগে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, সে আমাকে বলেছিল যে সে আমার সঙ্গে সারা জীবন থাকবে। ফ্রেন্ড বলতে লাগে তুমি যদি তাকে এত বেশি ভালোবাসতে তাহলে সময় থাকতে তার সঙ্গে কেন ভালো আচরণ করোনি? লিজিং বলে এসব কিছু আমার বাবার কারণেই হয়েছে। আমার বাবা বলেছিল আমি যদি এখন তাকে সব সত্যিটা বলে দেই তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। তখন তার ফ্রেন্ডটা ওইখান থেকে চলে যায়। অন্যদিকে সুই তার সঙ্গে দেখা করে বলে আমি তোমাকে ভাবি পড়ার জন্য একদমই তৈরি না, কারণ তুমি ফ্যাং এর যোগ্য না। সুই বলে তোমার যা ভাবার ভাবতে পারো, কারণ তোমার ভাবাতে আমাদের কোনো সমস্যা নেই। ইয়ান বলে ওই রাতে যে তুমি পুলিশকে ডেকে তাকে বাঁচিয়েছিলে এটার জন্যই ফ্যাং তোমার সঙ্গে ভালো আচরণ করে, আর তুমি অনেক ভালো করে জানো যে তুমি তার যোগ্য না, আর তুমি হয়তো ফ্যাংকে ভালোভাবে চিনো না। এটা শুনে সুই রেগে যায় আর বলে এত বছর যাবত তোমার ভাইয়ের সঙ্গে থাকছো, তবুও তুমি তোমার ভাইকে চিনতে পারোনি। ইয়াং বলে সে তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, কিন্তু তার মা তাকে লালন পালন করেনি। এটা শুনে সুই অনেক বেশি রেগে যায় আর তার উপরে চা মেরে দেয়। আর তারা দুজন একে অপরের প্রতি এত বেশি রেগে গেছিল যে তারা দুজনেই পুলিশ স্টেশনে চলে যায়। ফ্যাং আর তার ফ্রেন্ড আসে। তখন ইয়াং কান্না করে নাটক করতে লাগে। ফ্যাং সুইকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? তখন তার ফ্রেন্ড তাকে দূর করে বলে আপনি আপনার ফোনকে দেখুন, আর আমি সুইয়ের জন্য আছি, কারণ আমি অনেক ভালো করেই জানি যে আপনি আপনার খারাপ সিস্টারের সাইড নিবেন। ফ্যাং বলে যে সত্য আমি তার সাইড নিব। আর সে তার সিস্টারকে হাঁটু করে বসিয়ে দেয় আর বলতে লাগে আমি এত বছর যাবত তোমাকে কি শিক্ষা দিয়েছি যে তুমি সবাইকে ইনসাল্ট করো, আমি আজকেই তোমার ফ্যামিলির কাছে তোমাকে পাঠিয়ে দিব। এটা শোনার পর সোয়াং তার থেকে ক্ষমা চাইতে লাগে। ফ্যাং তার একটা কথাও শুনে না। এসব কিছু শেষ হওয়ার পরে সোই ওইখান থেকে যেতে লাগে আর ফ্যাং এর সঙ্গে কোনো কথাই বলে না। তখন ফ্রেন্ডটা তার ফ্রেন্ডকে তাদের প্যাচআপ করাতে বলে। ইউন বলে সে সোইকে ফ্যানের মিস্টেস বলেছে, ভিখারি আরো অনেক কিছুই বলেছে। ইউনজি বলে এই ব্যাপারটার জন্য শাস্তি তো সে পেয়ে গেছে। ফ্যান বলে আমরা দোকান থেকে কিছু কিনতে চাই, এটা বলেই তারা ওইখান থেকে চলে যায়। তারপরে তারা ক্যাফেতে যায়। তখনই লিচেনের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে আর বলতে লাগে লিচিং তোমার জন্য এত বেশি ড্রিঙ্ক করেছে যে তার অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে, তার সার্জারি করানো অনেক বেশি দরকার, কিন্তু সে করাতে চায় না কারণ সে আর জীবিতই থাকতে চায় না। আপনি একবার এখানে এসে তাকে বোঝাতে পারেন, প্লিজ এই সাহায্যটা করে দেন। সোই বলে তাকে মোবাইলটা দেন। যখন অ্যাসিস্ট্যান্ট মোবাইলটা ধরে সোই বলে তুমি যদি চিকিৎসা না করাতে চাও তাহলে হসপিটালে কি করছো? হসপিটালের অন্য পেশেন্টদেরকে বিরক্ত না করে হসপিটালটাকে ছেড়ে দাও। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তার উপরে অনেক বেশি রেগে যায়। সোই বলে তার এই অবস্থার জন্য সে নিজেই দেয়, আর সে যদি বাসায় না যায় তাহলে তার কোনো মা নেই যে তাকে খোঁজার জন্য যাবে, আর না এই দোষটাকে দেওয়ার জন্য
আমার মতো কোনো সুই থাকবে, এটা বলেই সে কলটাকে রেখে দেয়। তখন ফ্রেন্ড বলে আমি তাকে হাসপাতালে অ্যাডমিট করিয়েছিলাম আর তুমি যা কিছু করছো এটা একদমই ঠিক আছে। তখনই তার কাছে ইউনজু কল করে আর বলে তাড়াতাড়ি এসে দেখো ফ্র্যাঙ্ক অনেক বেশি ড্রিঙ্ক করছে। সোই তাড়াতাড়ি করে ওইখানে যায়। ফ্র্যাঙ্ক নাটক করতে লাগে যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সোই বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। ইউনজু বলে ফ্র্যাঙ্ক 10 বছর যাবত আপনাকে পছন্দ করে, কিন্তু সে এত বেশি ভয় পেত যে সে এই কথাটা তোমাকে কোনোদিনও বলেনি। ওই দিনের কোডটা সে তোমার জন্য পাঠিয়েছিল আর তুমি কষ্ট পেলে সে অনেক বেশি কষ্ট পেত। আর সে তোমার জন্য হংকং এর তার সিস্টারের সঙ্গে থাকতে যায়নি আর 10 বছর যাবত এইখানেই আছে। সোই ভাবতে লাগে সে সবসময় আমার সঙ্গে ছিল, কিন্তু আমি তাকে কোনোদিনও নোটিস করিনি। আর সে তার ফ্রেন্ডকে এত কিছু বলার জন্য ধন্যবাদ বলে ফ্র্যাঙ্ককে নিয়ে ওইখান থেকে চলে যায়। ইউনজু ভাবে আজকে আমি অনেক বেশি শান্তি পেয়েছি আমার ফ্রেন্ডকে সাহায্য করে। সোই যখনই তাকে বাসায় নিয়ে আসে ফ্র্যাঙ্ক তাকে কুলিয়ে উঠিয়ে রুমে নিয়ে আসে। সোই বলে আপনার কি জ্ঞান ছিল? ফ্র্যাঙ্ক বলে নেশারও তো ক্ষমতা নেই যে আমাকে নেশাগ্রস্ত করবে। সোই বলে আপনি আমাকে এত বছর যাবত পছন্দ করতেন, তাহলে আপনি আমাকে এই ব্যাপারে আগে কেন বলেননি? ফ্র্যাঙ্ক বলে আমার তো সবসময় মনে হতো যে তুমি লিচেংকে পছন্দ করো। সোই বলে এমন ব্যাপার না। ফ্র্যাঙ্ক বলে কিন্তু তোমাকে তার সঙ্গে অনেক বেশি ভালো দেখাতো। সোই তার মুখটাকে বন্ধ করিয়ে বলে আমি শুধু আপনাকে পছন্দ করি। আর তারা দুজন নাইট স্পেন্ড করে নেয়। সকালে যখন সোইর ঘুম ভাঙে তখন ফ্র্যাঙ্ক তাকে বলতে লাগে তুমি এইসব কিছুর জন্য আমাকে দোষ দিতে পারো না, আর তুমি প্রথমে শুরু করেছিলে। এটা শুনে সোই চিৎকার করে তার মুখ লুকিয়ে ফেলে। ফ্র্যাঙ্ক বলে মুখ লুকিয়ে কিছুই হবে না, এখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে। তখনই তার কাছে তার বাবা মেসেজ করে বলে তুমি যদি লিচেংকে বিয়ে না করো তাহলে তোমার মায়ের শেয়ারগুলোর ব্যাপারে ভুলে যেও। অন্যদিকে সোইর বাবা আর লিচেনের বাবা সোইর শেয়ারগুলোকে নিয়ে নেওয়ার প্ল্যানিং করছিল আর তাদের দুজনের কথা লিচেং শুনছিল। তখনই তাদের দুজনের একটা বড় সত্যি জানতে পারে আর সে ফ্র্যাঙ্ককে গিয়ে বলে এখন শুধু আমি সোইকে খুশি দেখতে চাই। আমার মা আর সোইর মায়ের মৃত্যুর পরে আমাদের শেয়ারগুলো খারাপ পার্সনদের হাতে চলে গিয়েছে। ফ্র্যাঙ্ক বলে তুমি আমার থেকে কি সাহায্য চাও? ইউচেং বলে সোইকে শুধু আমার সঙ্গে বিয়ে করতে হবে। এটা শুনে ফ্র্যাঙ্ক তাকে থাপ্পড় মারে। অন্যদিকে সোই তার বাবাকে গিয়ে বলতে লাগে আপনি এত বেশি খারাপ যে আগেও আপনি আমার মায়ের সব টাকাগুলো আপনার মিস্ট্রেস আর ছেলের পিছনে খরচ করে দিয়েছেন, আর এখন আমার শেয়ারগুলোকে নিজের করতে চান। আর ইউচেং এর বাবাকে বলে আপনি তো অনেক বেশি খারাপ পার্সন যে একটা ছোট মেয়ের উপরে এত বড় দোষ দিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। লিচিং তাকে এত বেশি রাখতে দেখে তাকে তার সঙ্গে রুমে নিয়ে যায় আর বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমাকে বিয়ে করবে না, আর আমি এটার জন্য তোমাকে জোরও করবো না। সোই বলে তাহলে তুমি কি চাও? ইউচেং বলে তুমি আমাকে বিয়ে করে তোমার শেয়ারগুলোকে নিয়ে যেতে পারো। ইউচেং বলে তোমার মাকে তোমার বাবাই মেরেছিল, তুমি কি এটার প্রতিশোধ নিবে না? সোই এটা শুনে অবাক হয়ে যায়। ইউচেং বলে উনি ওই পার্সনটা যে তোমার মায়ের অক্সিজেন খুলে দিয়েছিল। তখনই আমরা দেখতে পাই যে বাবা বলে তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না, এই জন্য তুমি আমার জন্য একটা ময়লা। এটা বলে উনি ওনাকে মেরে ফেলে আর এটা ইউচেং এর মা দেখে ফেলে আর তার বাবাকে সোইর বাবাকে জেলে দিতে বলে। ইউচেং এর বাবা তাদের বিয়ে দিয়ে এই ফ্যামিলি বিজনেসটাকে আরো বেশি স্ট্রং করতে চাইছিল, এই জন্য তার মাকে পুলিশ স্টেশনে যেতে দেয় না আর তার হায়ার করা গুন্ডাদেরকে দিয়েই ওনার ওয়াইফকে মেরে ফেলে। ইউচেং বলে আমাদের দুজনের বাবাই আমাদের শত্রু আর আমাদের মাদেরকে মেরে ফেলেছে। এটা শুনে সোই অনেক বেশি কষ্ট পায় আর ইউচেং বলতে লাগে তুমি যদি আমাদের মায়ের প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও আর আমি তোমাকে শেয়ারগুলো ট্রান্সফার করে দিব, আর শেয়ারগুলো তোমার নামে হয়ে গেলে এগুলো আমাদের বাবাদের হাতে যেতে পারবে না। সোই বলে যাই হয়ে যাক কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। ইউচেং বলে এই ব্যাপারে আমি ফ্র্যাঙ্কের সঙ্গে কথা বলে নিয়েছি আর ফ্র্যাঙ্ক হ্যাঁ বলে দিয়েছে। সোই বলে এই সমস্যাটার মধ্যে তুমি ফ্র্যাঙ্ককে কেন টেনেছ? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ইউচেং ফ্র্যাঙ্ককে তার মেডিকেল কন্ডিশন দেখায় যেটার মধ্যে লেখা ছিল যে সে 1 মাসের বেশি বাঁচতে পারবে না। ফ্র্যাঙ্ক বলে আমি এর দেখে কি করব? ইউচেং বলে আমার শেষ হচ্ছে আমি সোয়ের অপরাধীদেরকে শাস্তি দিব। ফ্র্যাঙ্ক বলে সে কোনোদিনও এমনটা করতে রাজি হবে না আর আমি কেনই বা তোমার কথায় বিশ্বাস করব? ইউচেং বলে আমি হয়তো সোয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এই জন্যই গড আমাকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি শাস্তি কি বা হতে পারে? এটা বলে সে ফ্র্যাঙ্কের কাছে রিকোয়েস্ট করতে লাগে যে সোয়ের বাবা আর আমার বাবা আমাদের মাদেরকে মেরে ফেলেছে আর তুমি একটা পার্সন যে এই ব্যাপারে সাহায্য করে ওই অপরাধীদেরকে শাস্তি দিতে পারো। ফ্র্যাঙ্ক বলে আমি আমার ওয়াইফের জন্য এটা করব। প্ল্যানের অনুযায়ী বিয়ের দিন এসে পড়ে আর তাদের দুজনের বাবারাই ওনাদের শেয়ারগুলো তাদের নামে করে দেয় আর অনেক বেশি খুশি ছিল। তখনই ফ্র্যাঙ্ক ওইখানে পুলিশকে নিয়ে
নিয়ে এসে পড়ে তাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সোয়ের বাবা বলে তোমার এত বড় সাহস যে তুমি এইখানে এসে পড়েছো। ফ্র্যাঙ্ক বলে কি বলেছেন আপনি? আমি যদি এখানে না আসতাম তাহলে সোই কাকে বিয়ে করত? এটা বলেই সোই আর ইউনের উপরে পোস্টারটা ছিঁড়ে ফেলে যেটা নিচে সোই আর ফ্র্যাঙ্ক এর বিয়ের ব্যাপারে লেখা ছিল। এটা দেখে সব গেস্টরা অনেক বেশি অবাক হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে আজকে এখানে আমার আর সোয়ের বিয়ে হবে। এসব কিছু দেখে লিজেনের খারাপ লাগে আর সে তার নকল বিয়ের সার্টিফিকেট গুলোকে ছিঁড়ে ফেলে। বাবা বলে তুমি এসব কিছু কি করছো? ইউজেং বলে ফেক জিনিসগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে সরিয়ে ফেলা উচিত। সোই বলে আপনি আমার মাকে মেরেছেন। এটা শুনে তার বাবা ভয় পেয়ে যায় আর বলে তুমি কি বলছো? তখনই ফ্র্যাঙ্ক তাদের দুজনের বাবার নামে সব প্রমাণগুলোকে বের করে দেয়। এগুলো দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। তাদের যাওয়ার পরে লিজিং সোইর শেয়ারগুলোকে তাকে দিয়ে ওইখান থেকে যেতে লাগে। সোই তাকে দেখতে লাগে। ফ্র্যাঙ্ক বলে কি হয়েছে? সোই বলে আমার এমন মনে হচ্ছে যে সে আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। ফ্র্যাঙ্ক তো অনেক ভালো করেই জানতো যে এগুলোই তার জীবনের শেষ দিন আর বলে সে তোমার থেকে কি বা লুকাবে। ওয়েডিং হলের বাইরে আসার পরেই ইউজিং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে ভাবতে লাগে আমার অসুস্থতার ব্যাপারে কেউই জানে না। আমি যদি ট্রিটমেন্ট করিয়ে নিতাম তাহলে হয়তো আমি আরো বেশি দিন বাঁচতে পারতাম, কিন্তু আমি এমন জীবন দিয়ে কি করব যেটার মধ্যে সই নেই। আর এখন আমি কোনোদিনও আর সইকে দেখতে পারবো না। ভিতরে সইরা বিয়ে করছিল তখন ইউজিং ওই দিনের কথা মনে করতে লাগে যেই দিন সে সইকে প্রপোজ করেছিল আর তাকে প্রমিস করেছিল যে সে সারা জীবন তার সঙ্গে থাকবে। ভিতরে সইয়ের বিয়ে কমপ্লিট হয়ে যায় আর ইউজিং সইয়ের থেকে ক্ষমা চায় আর সে মারা যায়। আর আমাদের এই ড্রামাটি এন্ড হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।